শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা ইকস, পর্ব সংখ্যা ৭২। তন্ময়ের পুরুষালী তালেতে শাহজাহান আরবি নামটুকু বেশ সময় নিয়ে লিখলো ওরও। লেখা শেষ হতেই গদগদে কণ্ঠে শুধালো, কেমন হয়েছে? তন্ময় এক ঝলক চাইল অন্য রকমের লেদা ভেদা লেখাটুকুর দিকে। তার ভেতরে শিক্ষক সম্প্রতি মনোভাব বলছে এক্ষুনি অরুকে একটি বাজে হ্যান্ডরাইটিংয়ের জন্য কঠিনভাবে কটাক্ষ করতে। অন্যদিকে প্রেমিক রূপে স্বামী সত্তা চাচ্ছে আকাশসম প্রশংসা আহ্লাদ করে দিতে। খারাপ হোক বা ভালো হোক, মানুষটা তো একান্ত তার হাতে লেখা খারাপ হলেই বা কি, এতে আমারই কোনো প্রয়োজনীয়তা নেই। ভেতরের শিক্ষক সত্তা বুঝিয়ে সুঝিয়ে তন্ময় নিজেকে সামাল দিল চটজলদি। মুখে আসা কথাটুকু কোনো রকম গিলে প্রণঞ্চল কণ্ঠে প্রত্যুত্তর করলো, ভালো, শুধুমাত্র ভালো। শব্দটুকু শুনে অরুর দুগাল ভরে হাসলে ওর চোখ দুটো ডুবে যায়, গাল দুটো ফুটে ওঠে যেমন। দেখতে কি ভীষণ স্নিগ্ধ দেখায়। তন্ময় এই হাসিটা দেখতে খুব ভালোবাসে। হাসির তালে তার হাসতে ইচ্ছে করে। অজান্তে আরও পাতলা ঠোঁট দুটো প্রসারিত হলো। ওর তৃপ্তি নিয়ে লেখায় আঙ্গুল বোলাতে গুনে গুনে ৩ বার ছুঁয়ে সে শান্ত হলো না। ফোন নিয়ে ছবিও তুললো চটপট। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। অসময় অপ্রাকৃতিক বৃষ্টি। কনকনে শীতের মাঝেও বৃষ্টি নামা কি খুব প্রয়োজনীয়? এই মাসে শিশিরে ভিজেবে, ঝড় বৃষ্টিও হবে, কাছাকাছি কোথাও হয়তোবা পড়ছে বজ্রপাত। বারান্দার স্লাইড ডোর খোলা, ফলে মেঝেতে জলে সম্পূর্ণ ভিজে। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে শরীর। তন্ময় একচিত্তে দেখলো ব্যস্ত অরুর মুখ। হাস্যোজ্জ্বল মুখটা হঠাৎ করেই ভোঁতা হয়ে গেছে। দেখতে কেমন আশ্চর্য লাগছে। আঙুলে আর সাহায্যে গুঁতো দিল অরুর তুলতুলে নরম ফোলা গালটায়। কি? অরু মন ভরা কণ্ঠে ডাকে, তন্ময় ভাই। তন্ময় গলা শুকিয়ে আসে মুহূর্তে। আবার কি আবল তাবল মাথায় ঢুকেছে এই মেয়ের। তন্ময় সাবধানী সুরে শোধায়, কি? তন্ময়ের আগাম সংকেতে সত্য করে অরুকে বাঁকা চোখে একবার দেখে নেয়। বিড়বিড়িয়ে প্রশ্ন, আমাদের মেহেন্দির অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা, বিয়ে কবে হবে? তন্ময় হতাশ, চোখ জোরে এই মুহূর্তের জন্য বন্ধ করে নেয়। সে স্বীকার করছে তার থেকেও এই পুচকি মেয়েটা অত্যন্ত চালু তার সব চিন্তাভাবনা, স্বপ্ন, সাথে ওর হঠাৎ সমস্ত ইচ্ছেগুলো বলে দেবার ব্যাপারটা উপভোগ করে সে। দীর্ঘশ্বাস ফেলে তন্ময় তাকায় ওর সরল মুখপানে। ডান হাতে আলতোভাবে চেপে ধরে ওর চোয়াল, মুখ উঁচিয়ে ধরে গভীর দৃষ্টিতে চেয়ে বলে, বিয়ে তো হয়েছে। ওর উত্তেজিত হয়ে পড়ে, এভাবে নয়, সবাইকে নিয়ে সাবিয়াপুর মতো। কথাটা অবলীলায় বলে ফেলল সে, অথচ কথাটুকুর কতটা প্রভাব ফেলেছে তন্ময়ের ভেতর সে কি তা বোঝে? কিভাবেই বা বুঝবে? তন্ময় ভাই। তন্ময় ততক্ষণ অরুর বুকে ঝাপটে ধরলো। ওর মাথাটা নিজেকে অশান্ত বুকে জড়িয়ে আওড়ালো। আচ্ছা। অরু তন্ময়ের বুনো নাক ঘুষে উসখুস করে জানালো, আমি আজ এইখানে শোব। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, প্রত্যুত্তর করে, আচ্ছা। অরু ১ মাইল থেকে পেয়ে যেন ১০ মাইলে চেয়ে বসে আছে সাবধানী কণ্ঠে, আমি আগামী সব দিন এখানেই শোব। তন্ময় এবার শব্দ করে হেসে ফেলে। হাসির তালে কপাল শক্তপোক্ত বুক। অরুর অস্পষ্ট অনুভব করলো সেটা, সেই কম্পন। তন্ময়ের মুখে জিজ্ঞাসারূপ চেয়ে আগ্রহী গলায় জানতে চাইল, নিজের রুমে ঘুমালে কি সমস্যা? অরু নিশ্চুপ রইল কিছুক্ষণ। তন্ময় আগ্রহী চোখে চেয়ে আছে জবাব শোনার জন্য। অরু আর চোখে চাইল প্রথমে। তন্ময়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে যেন বলার সাহসটুকু সঞ্চয় করেছিল তা মিনিট খানেকের মধ্যে মিয়ে গেল। আমার আর একা শুতে ইচ্ছে করে না, আপনি পাশে না থাকলে আমার ঘুম আসে না। তন্ময়ের কাছ থেকে দেখল অরুর কম্পিত পাপড়ি জোড়া, অনুভব করলো লাজুক গাল দুটো। বড় করে ঢোক গিলল সে, এত জোরসে বিট করছে কেন হৃদয়? মেয়েটা বোধ হয় তাকে মেরেই ফেলবে। অরু এ যাত্রায় বুঝি লজ্জা পেল। ক্ষীণ চোখে চাইয়ে খুব দ্রুত দৃষ্টি সরালো। তন্ময় ধারার আগেই এক ছুটে পালালো সে। দৌড়েও চতুর, দুয়ারের একটি বার দাঁড়ালো না অবধি। তন্ময় শুনতে পেল দীপ্তর কণ্ঠ, অরু আপু দৌড়াও না, পড়ে যাবে। তন্ময় আপন মনে চেয়ে থাকলো দুয়ার পানে দীর্ঘক্ষণ।
সে নিজেও আজকাল একা ঘুমোতে পারে না। সিলেট ট্যুর তাকে ভালোভাবে নষ্ট করে দিয়েছে। ওরু বুকে না এলে তার সারা রাত জেগে কাটাতে হয়। বিড়াল ছানার মতো আষ্টে পিষ্টে শুলেগা তার ঘুম ধরে। গায়ে হলুদের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হলেও শেষ মুহূর্তে শাহজাহান বাড়ির বাগিচায় করবে বলে সিদ্ধান্ততে পৌঁছালো। এই সিদ্ধান্ত নিয়েছে সাবিয়া নিজেই। মেহেন্দির অনুষ্ঠানের পরের দিনই পরিবার এই বিষয়ে অবগত করেছে সে। মোস্তফা সাহেব আপত্তি করেনি। মেয়ের ইচ্ছে মতোই সে কাজ করবে, পারিবারিকভাবে বিয়েটা দিবে। পারিবারিকভাবে সব করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে সে। এই সিদ্ধান্তে এসেছে তন্ময়ও। জানলে ওরু ঠিকই জানে। ওরুর জানা মানে তো তন্ময়ের জানা। যেমন আজ বিকাল বেলাতে চুপ সীমারে মৌমাছির মতো চতুর্দিকে ঘুরে ফিরে কানের কাছে কেবল বলে গিয়েছে, আন ভাইয়া চাচ্ছে সাবিয়া আপু নিজের হাতে হলুদ লাগাতে। কমিউনিটি সেন্টারে গায়ে হলুদ হলে তো ভাইয়া হলুদ লাগাতে পারবে না, নাই বা পারবে আপুকে দেখতে। তাই ভাইয়া চাচ্ছে আমাদের বাড়িতেই যেন হলুদ হোক। হাউ রোমান্টিক, তাই না বলুন? তন্ময় বাঁকা চোখে চেয়ে ডান ভুরু উচালো। অদ্ভুত, এখানে রোমান্টিকতার কি আছে? আর তন্ময় কম রোমান্টিক নাকি? তন্ময় নিজে এক মুহূর্তের জন্য সন্দেহের বেড়াজালে আবদ্ধ হলো। দেখল নিপুণ চোখে ওরুর উজ্জ্বল তামাময় মুখটা। এত খুশি হবার কি আছে? প্রয়োজন হলে তাদের গায়ে হলুদে তন্ময় বলবে এই কথা, না হয় এর থেকেও রোমান্টিক কিছু বলবে। এতে এতটা লজ্জার কি আছে? অদ্ভুত। বুড়োদয়ের মধ্যখানে ভাঁজ ফেলে অদূরে ওরুকে উঠতে মৌমাছির মতোই দেখলো। সাধারণ কথাতে মেয়েটা অতিরিক্ত পারদর্শী। তার ইচ্ছে করছে এতক্ষণ তার গায়ে হলুদের বন্দোবস্ত করে দিতে। সাবিয়া আপু খুব লাকি, তাই না বলুন? ও তাই না? তাই না শুনে তন্ময় উত্তেজিত হয়ে পড়ে। এবেলায় অদ্ভুত গলায় পাল্টা শুধায়, আর তুই? ওরও আশ্চর্য হলো বোধহয়। প্রশ্নবোধক চোখে পিটপিট চোখে কিছুক্ষণ চাইল। সেই প্রশ্নটার অর্থ বুঝে নিয়ে গেছে। কি জানি কি বুঝলো মেয়েটা। অবুঝ গলায় সরল হেসে বলল, আমি তো সবসময় লাকি। গতকাল সোপায় 500 টাকার নোট পেলাম। উদাস হয়ে তন্ময় তা হাতের ইশারায় তাড়িয়ে দেবার ভঙ্গিতে ধরে বলল, যা গিয়ে সাজগোজ কর। পার্লার থেকে লোকজন আসেনি এখনো? কেন আসেনি? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, একটা কল দিন তো। ও আচ্ছা, আপনার কাছে তো নাম্বার নেই, আমি দিচ্ছি। ওরও যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তন্ময় পড়ল দোটানায়। এখন কি তাকে রোমান্টিকতার ক্লাস নিতে হবে নাকি? আয়নকে কি সে জিজ্ঞেস করবে এ বিষয়ে? দ্বিধায় জড়িত হয়ে তার ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। ফোন বের করে আনমনে চাইল দোতলায়। ওরু দাঁড়িয়ে আছে, মুখ টিপে মিটমিট করে হাসছে। এভাবে হাসছে কেন? ওরু দ্রুত সরে গেল। কি আশ্চর্য! আশ্চর্য, তার ফোন স্ক্রিনে মাহিনের নাম ভাসছে। কল রিসিভ করতে মাহিন ব্যস্ত কণ্ঠে বলল, শোন না, গায়ে হলুদের অ্যাটেন্ড করতে কি আনা লাগে রে? একটা বল মাছ আনবো বড় দেখে? তন্ময় হতাশ কণ্ঠে জবাব দিল, তোদের থেকে বড় বল মাছ পৃথিবীতে আর নেই, তাই তোরা এলেই হবে। কল কাটতে নিলে শুনল বন্ধুদের ঘরে কাঁপানো অট্টহাসি ধ্বনি। পূর্ব দিকে লাইটিংয়ের সমস্যা দিয়েছে, এক সারি লাইট জ্বলছে না। তন্ময় ফোন পকেট থেকে বের করে হাঁটা ধরল সেদিকে। শীতের মধ্যেও তার গরম লাগছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। কাজকর্ম শেষ করতে না করতেই বেলা শেষ। সূর্য ডুবেছে অনেক আগে। শীতের বেলা যেন দেখতে দেখতে ফুরিয়ে যায়। 6টা 2 ঘড়ির কাঁটা ঘুরছে। বাগানে লাইটিং এর সুইচ অন করতেই ঝলমলে হয়ে উঠল শাহজাহান বাড়িটা। কয়েকটা ধাঁচের রঙে লাইটটা ব্যবহার করা হয়েছে। ফুলের দিকে রাস্তা করে ধরা হয়েছে দুয়ারের স্টেজ পর্যন্ত। ইতিমধ্যে চলে এসেছে ফটোগ্রাফার। মোস্তফা সাহেব সহ আনোয়ার সাহেবরা ঘুরে ঘুরে সবটা দেখছেন। রান্নাবান্নার আয়োজন হচ্ছে ভেতরের ঘরে। এতজনের রান্না সেই দুপুর থেকে শুরু করেছে 3 গিন্নি। তন্ময় একটা কফি পাঠাতে বলে সিঁড়ি ধরল। তার দ্রুত গোসল করে নেওয়া প্রয়োজন, তৈরি হতে হবে। তার বন্ধুবান্ধব চলে আসবে শীঘ্রই। তন্ময়ের বন্ধুবান্ধবের আগমন ঘটল 7টা 45-এ। হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা পরে এসেছে। সুহানি পরেছে সিল্কের শাড়ি। তাদের আপ্যায়ন করছে মোস্তফা সাহেব নিজে। ছেলের বন্ধুদের প্রতি তার আহ্লাদ একটু বেশি। মাহিন 4টে বড় বোয়াল মাছ ধরিয়ে দিল মোস্তফা সাহেবের হাতে। চোখে খুলে মিথ্যা বনয়েট একটি বাক্য ছেড়ে বলল,
তন্ময় জানালো, আপনার বড় বোয়াল মাছ অত্যন্ত পছন্দের, তাই নিয়ে এলাম। আশ্চর্যভাবে বিষয়টা মিথ্যার সাথে রূপান্তরিত হয়ে গেছে। মোস্তফা সাহেব আসলেই বোয়াল মাছে পছন্দের, তাই জল চোখে ছেলের দিকে চাইলেন। তন্ময় নিজে আশ্চর্য। অন্যদিকে মাহিন ব্যাপারটা বুঝতে পেরেই তার মুখটা দৃশ্যমান রূপে কালো হলো। শিরশিরিয়ে এমনভাবে কাজ করে ফেলল। তন্ময় কি উপকার করলো? ছিছি। মোস্তফা সাহেব যেতেই রিয়ান শব্দ করে হেসে ফেলল। সৈয়দের চোখে জল জমছে হাসতে হাসতে। তন্ময় ঠোঁট টিপে বলল, ধন্যবাদ। মাহিন ফেল মুখে আওড়ালো, ইটস নট নাথিং। এই কথাতেই যেন হাসির আর পড়ল আবার। মাহিন বিরক্ত হলো। উফ, থামবি তোরা। সুহানি তন্ময়কে তাড়া দিয়ে শুধালো, ওরু কোথায়? পালালের রোগ এসেছে? কোন রুমে সাজছে? আমি হাক্কা টাচ আপ করব। তন্ময় অদূরে ছোট দীপ্তকে ডেকে আনলো। ওর সাথে সুহানিকে পাঠালো। পূর্ব দিকে চেয়ার বসানো হয়েছে, সেদিকে এগোলো বন্ধুদের নিয়ে। আকাশে এসে পরিচিত হয়ে গেল সকলের সাথে মুহূর্তে। তার বন্ধু বান্ধব এসেছে 4 জন, সাবিয়ার মেয়ে ফ্রেন্ড এসেছে কিছু। তারা ভেতরে চলে গেছে পূর্বেই। কোণে এলেন মূলত হলদের আয়োজন শুরু হবে। তন্ময় হাত ঘড়ির পানে তাকালো। রাত 8টা বাজছে, এখনো তৈরি হচ্ছে। অরুকে দেখা গেল ডালা হাতে বেরোতে। খুব উৎসুক হাবভাব, হাসি খুশি মুখ। এদিক ওদিক প্রজাপতির ন্যায় ছুটছে। জমিদারি শাড়ি পরেছে, নিশ্চয়ই উঁচু জুতো পরেছে সঙ্গে। উঁচু হিল পরলে এভাবে হেলে ধুলে হাঁটে। চুলে বেনুনি গেঁথেছে, মোটা বেনুনি কোমরে ঝুলছে। সামনে দুপাশে কিছুটা চুল বের করে রেখেছে। দেখতে সুন্দর লাগছে। বাগানে এসে আর চোখে কয়েকবার দেখতেও চেয়েছে। এই চোখ দুটো হাসছে ওর রক্তচাপা ঠোঁট। সে যদি অরুর মতো অকপটে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারতো, এতক্ষণে বলতো, এই যে এমনভাবে আর চোখে তাকাস কেন? আমার এত ভালো লাগে কেন? এত সুন্দরভাবে হাসবি কেন? এত সুন্দর তোকে দেখতে লাগবে কেন? আমার বুক ধিকপিক কেন করবে? তোর চিলল বেনুনি এত মোটা কেন হবে? হাঁটার তালে তো দুলবে কেন? তোর ভুরু চড়া এত সুন্দর কেন? ঠোঁটের আকৃতি এত চমৎকার কেন? আমার উষ্টদ্রুত ছুঁয়ে দিতে এত ইচ্ছে করবে কেন? এই যে সামনে কিছু চুল দুলছে, কেন দুলবে? আমার তো হাত বাড়িয়ে কানে গুঁজে দিতে ইচ্ছে করছে বারংবার। আমি এখন গুঁজে দিলে কি হবে? মোস্তফা সাহেবের হাতে বড় বড় 4টে বল মাছ, জ্যান্ত বল মাছ 4টে নড়াচড়া করছে এখনো। জীবন্ত মাছগুলোর দিকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছেন ভদ্রলোক। যত দেখছেন তত মুখের হাসি রেখা দীর্ঘ হচ্ছে। এত বড় 4টা মাছ কিভাবে আনলো ছেলে মেয়েগুলো? কে জানে। মোস্তফা সাহেব উৎসাহিত কদমে এগোচ্ছেন রান্নাঘরের দিকে। লিভিং রুমে তার কাছে কিছু বন্ধু বান্ধব বসে আছে। আনোয়ার সাহেব সিঁড়ি ধরে নামলেন, হাতে কদম ফুলের টব। ওরও কিছুক্ষণ আগে আদেশ ছুড়ে দিয়েছে বাবার উদ্দেশ্যে, অতি দ্রুত যেন টবটা তাকে এনে দেওয়া হয়। আনোয়ার সাহেবের বাধ্য বাবা হলে কাজ করছে। টব আনতে গিয়েছিল ছাদে। এবেলায় বড় ভাইয়ের হাতটা কাছাকাছিভাবে লক্ষ্য করে আশ্চর্যভাবে অবাক কণ্ঠে শুধিয়ে বসলেন, ভাইয়া মাছ কোথা থেকে আনলে? এই প্রশ্ন শোনার জন্য অপেক্ষায় ছিলেন মোস্তফা সাহেব। বাগান পেরিয়ে যখন ফিরছিলেন, মাছ নিয়ে বারংবার মাছগুলো সবার নজরে আনার চেষ্টা করছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে একটা কেউ জিজ্ঞাসাবাদ চালালো না। জিজ্ঞেস করলেই সে তো তিনি বলতেন মাছগুলো কে এনেছেন, কেন এনেছেন। কাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখে পড়ে আপ্লুত তিনি বল মাছ 4টে ঝটপট নাড়িয়ে চাড়িয়ে ছোট ভাইকে ভালোভাবে দেখালেন, যেন তাকে মাছ নয় আন্তর্জাতিক ডায়মন্ড ধরে দেখাচ্ছে। দেখ কেমন টাটকা বল মাছ, মাছের রংটাই বলে দিচ্ছে একদম পরিষ্কার মাছ, এতে ভেজাল নেই। আনোয়ার সাহেব বড় ভাইয়ের উজ্জ্বল মুখখানা দেখে হাসলেন। মাছগুলো ভালোভাবে দেখে পণ্ডিতের মতো জেনে বুঝে জানতে আগ্রহী হলেন। তন্ময় এনেছে নিশ্চয়ই? মোস্তফা সাহেব গর্বিত স্বরে জানালেন। তন্ময়ের বন্ধুদের বলেছে আমার পছন্দের মাছের কথা। ওর বন্ধুরাও কি লক্ষ্মী দেখ নিয়ে এসেছে কেমন। তন্ময় এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। ইতিমধ্যে মোস্তফা সাহেবের কিছু সংখ্যক বন্ধু বান্ধব এসে মাছ 4টে আহ্লাদি দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। মোস্তফা সাহেব ধরে ধরে দেখাচ্ছেন। তন্ময় হতবিহ্বত না হয়ে পারল না, দীর্ঘশ্বাস ফেলল। এত ছোট বিষয় এতটা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কি আছে? বাবার উজ্জ্বল মুখ দেখে তন্ময় আর ঢুকলো না ভেতরে।
কিছু বললও না, বাগানের দিকে ফিরে এলো। এমন নয় যে মোস্তফা সাহেব এমন বড় জ্যান্ত বোয়াল মাছ আশেপাশে পাবেন না বা নিজে কিনতে পারছে না, খেতে পারছে না। গতকালও ছোট্ট বোয়াল মাছ রাধা হয়েছিল, কিন্তু ছেলের কাছে খুব করে বন্ধুকে নিয়ে বলতে তার ভালোই লাগে, তাই তো এমন বলছেন। বন্ধুরা সাধারণত মজার ছল চতুরে কাণ্ডে তার বাবা এতটা খুশি হবে তন্ময় বুঝতে পারেনি। উত্তর দিকে এক কোণে তার বন্ধুরা বসেছে। ওরা সবসময় আলাদা থাকতেই পছন্দ করে, অন্যদের হট্টগোল শুনতে পছন্দ করে না। নিজেরা চেঁচামেচি বেশ ভালোবাসে, কিন্তু তা নিজেদের মধ্যেই। মাহিন তন্ময়ের দিকে আর চোখে চেয়ে একটি সিগারেট এগিয়ে দিয়ে ভান ধরলো, নিয়ে টান দে একটা। মাহিন ভালো করে জানে তন্ময় আপাতত সিগারেট ধরবে না, খাবেও না। চতুর্দিকে চেনা চেত পরিচিত মানুষ, সামনে তার প্রেয়সী দাঁড়িয়ে, অর্থাৎ প্রশ্নই ওঠে না খাওয়ার। তবে তাকে অবাক করে দিয়ে তন্ময় অলস ভঙ্গিতে সিগারেট নিল, ডান হাতের আঙ্গুলের ভাঁজে চেপে ঘুরে বসলো, মাথা ডান দিকে ঘুরিয়ে টান দিল দুটো। নাক মুখ দিয়ে বেরোলো কালো নিকেটিনের ধোঁয়া। রিয়ানের মুখ দুটো কপালে উঠে, ভুরু দুটো কপালে উঠে যাওয়ার মতো। মাহিন কিছুটা বিচলিত হলো। কিরে মামা, কি হয়েছে? এখানে টানতেছ যে? আমি তো ফান পারপোসে ধরাইছিলাম, সাধলাম একটু। তন্ময় হেসে ফেললো, মাহিনের দিকে চেয়ে ঠাট্টা সুরে শুধালো, তুই যেভাবে বলতেছিস যেমন আমি খাই না। রিয়ান দুটো ভুরু নাচালো, খাস না? 14 বার সাধার পর, তাও বাইরে, আর আজ বাসাতে খাচ্ছিস, তাও এক সাথেই। আশ্চর্যজনক না? কিরে ইব্রাহিম, তুই বল। ইব্রাহিম তন্ময়ের দিকে চেয়ে, তন্ময় দেখছে স্টেজের দিকটা। সুহানিকেও দেখা যাচ্ছে সাবিয়ার পাশে বসে নখে নেল পালিশ দিয়ে দিচ্ছে বেশ মনোযোগ সহকারে। তন্ময় পাশ ফিরে সিগারেট আরেকবার ঠোঁটের ভাঁজে গুজল, সময় নিয়ে মাহিনের দিকে তাকিয়ে জানালো, বাবা খুব খুশি। এই সামান্য ব্যাপার এত খুশি আর কি আছে কে জানে। তোর কি লাগবে বল, আই ট্রাই টু লিভ ইউ দ্যাট। রিয়ান শব্দ করে হেসে ফেলল। হাসলো ইব্রাহিম সৈয়দও, অট্টহাসি শোনা গেল। সোহানি ছুটে এসে ব্যাকুল হলো, কেন হাসছে তারা? সামনে চেয়ারে অগোছালোভাবে বসে জানতে উতলা, কি ব্যাপার, হাসছিস কেন তোরা? সৈয়দ মাহিন ইশারায় নির্দিষ্ট করে বলল। মাহিন মজার ছলে 4টা বল মাছ আনলো না। সেই 4টা বল মাছের যে এতটা ইমোশনাল ব্যাপার স্যাপার ঘটিয়ে ফেলেছে, আঙ্কেল এতে বহুত খুশি। তার ছেলে বন্ধুদের বলিয়ে তার পছন্দের মাছ আনিয়েছে বলে কথা। বলতে বলতে আরেক দফা হাসলো। মাহিন ইতস্তভাবে ঘাড় চুলকালো, সে তো ভেবে চিনতে আনেনি। তার মনে হচ্ছিল তন্ময়কে একটু জব্দ করতে, তাই আর কি। উচ্চ আওয়াজে হলুদের গান বাজে, গান ব্যতীত কিছুই শোনা যাচ্ছে না, কথাবার্তা জোরসোরও না। বারবার স্টেজের দিকে তাকাচ্ছে। ওর ঘন ঘন চাহনিতে তন্ময় অনেক আগে থেকে দেখেছে। এতে সুনিশ্চিত হলো এই ছেলেটা ডাগর ডাগর চোখ ওর বান্ধবীকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার নাম মার্জি। মার্জিকে পছন্দ করে হয়তো মাহিন। মাহিন তো অতিরিক্ত বয়সের ব্যবধান পছন্দ না, প্রতিনিয়ত নাক ছিটকে বেড়াতো। অবশ্য মনের ওপর তার মানসিক চিন্তাভাবনার প্রভাব সম্পূর্ণ আলাদা। মাহিন আর চোখে বন্ধুর মুখের দিকে তাকিয়ে আবার তাকানোর সাহস পেল না। তন্ময় নাক মুখ ছিটকে প্রশ্নধ্বনি তুলল, মাহিন হাসুক নয়নজোড়া বিদ্রুপ হলো। তন্ময়ের প্রত্যুত্তর না পেয়ে আবারও ধ্বনি তুলল, এ যাত্রা। মাহিন থমথম খেয়ে মুখ খুলল, কি তন্ময় ম্লান গলায় বলে, আমি জিজ্ঞেস করছি তোকে, তুই না বললি না? ইচ্ছে চাইছে, যা চামু দিবি? তন্ময় আর চোখে ছোট ছোট করে চাইল, ওর বান্ধবীকে দেবার জিনিস নাকি যে দিব? মাহিন ভোতা মুখে, পারমিট, এটা তো দিবি, তোর বইয়ের বান্ধবীকে পটাতে চাচ্ছি বলে কথা। তন্ময় আশ্চর্য হলো এমন অযথা লজিক শুনে। মেয়ে তোকে পছন্দ করলে আমার মাথা ব্যথা নেই। সুহানি তন্ময়ের কাঁধে গুঁতো দিল, ওই মেয়েটাও মাহিনের পছন্দ করে, আই এম শিওর। কত করে তাকালো। রিয়ান আগ্রহপূর্ব গলায় শুধালো, তুই কিভাবে শিওর? মাহিনকে দেখেছে? হতে পারে আমায় দেখছে। সোহানি ফুঁসে উঠে নাক সিটকায়, মুখ ভেঙিয়ে বলল, নিজের চেহারা আয়নায় দেখেছিস? আয়না লাগবে কেন? তোর চোখেই তো 24 ঘন্টা দেখি, এখনো দেখতে পাচ্ছি। অলডাউটলি ওয়ার্ড অ্যাওয়ান্ট হ্যান্ডসাম। তন্ময় বন্ধুদের ঝগড়া থেকে দৃষ্টি সরালো, সামনে তাকালো। স্টেজের সামনে ওরও নেই। দৃষ্টি ঘোরালো চতুর্দিকে, তার বলদটা এখন কোথায় যাচ্ছে?
জানা নেই। মিনিট 5 আগেও দেখেছে এইখানটায় মাঝির পাশে বসে উচ্চস্বরে গান গাইছিল। তন্ময় বন্ধুদের রেখে উঠে গেল। ও এত অবাধ্য। তন্ময়ের একটা কথা যদি ভালো মতো শোনে, বাড়িতে বেশি অপ্রয়োজনীয় অতিথির আগমন ঘটেছে। চতুর্দিকে জানা অজানা অহরহ মুখ। এই সময় এই মেয়েটাকে সে একা ছুটতে নিষেধ করেছে। তন্ময় অস্থির অনুভব দেখে চোখের আড়াল হলো। এত করে ধমকানোর সুরে বোঝালো, চোখ আওড়ালো। কথা শুনলো? কই শুনলো? স্টেজের সামনে ফাঁকা চেয়ারে উঁচু জুতা পড়ে আছে। অরুর হিল খুলে গিয়েছে বোধহয়। জুতো জোড়া হাতে নিয়ে বাগানে একটা চক্কর মেরে বাড়ির ভেতরে ঢুকলো। মোস্তফা সাহেব একদল লোককে নিয়ে বৈঠকে লিভিং রুমে বসা। দিবানে বসে প্রতিবেশীতে তার আজমহল সাহেব। তন্ময়কে দেখতে পেয়েই গাল ভরে হাসলেন, ডান হাতে ইশারার কাছে ডাকলেন। ভদ্রলোক এই বদ্ধ স্বভাব, আওয়াজ তুলে না, শুধু ইশারা করতেই পছন্দ করে। তন্ময় ভদ্রলোকের আহ্বানে ভদ্রতাসূচক হাসলো। এগোতে গিয়ে চারপাশে তাকালো নিবিড়ভাবে। অরুকে দেখা গেল না, রান্নাঘরেও না। আনোয়ার সাহেবও কাছে এসে বসেছেন। তন্ময় সালাম জানিয়ে শুধায়, ভালো আছেন চাচা? ভদ্রলোক আলতোভাবে ধরলো তন্ময়ের হাত দুটো। আজমল সাহেব তন্ময়কে খুব ভালো পান, স্নেহ করেন। ছোট থেকেই বড় হতে দেখেছেন ছেলেটাকে। তার চোখ দুটো উজ্জ্বল, পরিষ্কার, জানায় মনের ব্যক্তি। কথাগুলো গত বছর অবশ্য প্রিয় নাতনির সম্বন্ধে বলেছিলেন। ভদ্রলোক ম্লান হাসে। ভদ্রলোকই বিনিময় স্বরে বলল, ভালোই আছি বাবা। তোমার বিয়েতে থাকতে পারলে আরো ভালো থাকতাম বলে মনে করছি। তুমি দাওয়াত না দিয়ে বিয়ে করতে পারলা? মোস্তফা সাহেব এসে জবাব দিলেন, ছেলের হয়ে বাচ্চাদের বিয়ে নিজেরাই করেছে, আনুষ্ঠানিক বিয়ে তো দেওয়া হয়নি। তোরা না এলে কারা আসবে? ভদ্রলোক হাসলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, তোকে বলছি জবাব দিতে, জেনে শুনে জিজ্ঞেস করবি কেন? আজমল সাহেব রাগ করার ভান ধরে তন্ময়কে উদ্দেশ্য করে বললেন, দেখ বাবা দেখ, তোর বাবা কিভাবে লাগছে আমার সাথে, আমি কি একটু মজা করতে পারি না? তন্ময় জবাব দেয় না, তবে মুচকি হাসে। তার ঠুকনো দুষ্টুমি দেখতে ভালোই লাগছে। মোস্তফা সাহেব হালকা কেশে ছেলের দিকে তাকালেন, শুধালেন, কাকে খুঁজছিস? অরুকে? ওকে ওপরে যেতে দেখছো? বাগানে তো নেই। আনোয়ার সাহেব অসহায় গলায় তখনই জবাব দিলেন, হ্যাঁ, ওপরে গেল হলুদের ডালা নিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছে এত রাতে বেলায় ছাদে। বলল ওর নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকেও যেতে নিষেধ করে গেল। তন্ময় ভুরুচড়া মধ্যখানে ভাঁজ হলো। সিঁড়ি ধরলো তড়িৎভাবে। সে ইতিমধ্যে বুঝতে পেরেছে কেন পড়ে গিয়েছে। অন্যজনের প্রেমজনিত ব্যাপার স্যাপার ও এগুবেই। নিশ্চিত কথাবার্তা আদান প্রদান করতে ব্যস্ত ব্যাককেলটা। জ্যোৎস্নাময় রাতটি পূর্ণচাঁদের মাথায় ঠিক ওপরে, চতুর্দিকে নক্ষত্রের আধিপত্য বিরাজমান। ছাদের দরজাটা আধো খোলা। ছাদ দুয়ারে দাঁড়াতে কনকন করে ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল। সজাগ হয়ে উঠল গায়ের এক একটা পশম। এই মাসে হাওয়ার স্পর্শ হয়ে থাকা দুর্ধর্ষ শীতল। শীতের প্রকোপে প্রকৃতির হাওয়া যেন বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। চাঁদের জ্যোৎস্না এসে লুটিয়ে পড়ছে কোনায় কোনায়। আশেপাশে ঘূর্ণঘটা কুয়াশার বেড়াজাল। মোহচ্ছন্ন এই পাশের পরিবেশ। অরু হলুদের ডালা হাতে দাঁড়িয়ে, ঠিক পশ্চিম দিকের প্রাচীর ঘেঁষে। শাড়িতে নরবর হতেও সামান্য আয়নের অবনক অনুধাবন করা যাচ্ছে। ওদের সাথে দাঁড়িয়ে ছেলেটা গুমট আলোচন অসন্তোষক কণ্ঠে, সাবি আসেনি অরু? অরুর কণ্ঠে ঝড় পড়ছে বেদনার রস। এই যেন এহেন কথা বলতে গিয়ে ওর কণ্ঠ রোধ হয়ে আসছে। লিভিং রুমে চাচু, বাবা সহ আরো অনেকেই বসে আছে, তাই আপু আসতে পারছে না, খুবই লজ্জা পাচ্ছে। তবে আমি হলুদের বাটি নিয়ে এসেছি ভাইয়া। এতে থেকে আপু হলুদ ব্যবহার করেছে। আর মিনমিনে আওড়ালো, হলুদ তো ছুতো মাত্র, যাতে আসতে বললাম তার খবর নেই। ওরও বুঝি শুনলো। মাথাটা আরো কয়েক ধাপ নত করলো। আয়নের পিড়িতে হৃদয় উপলব্ধি করছে যেন। তন্ময় ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বুকে দুই হাত বেঁধে রেখেছে আমোদের। ঠোঁট কেলিয়ে ভুরু তুলে দেখলো দুজনে নিপুণ কর্মকাণ্ড। অরু তখনও চোখ বুজে মিথ্যা বলয়ের আয়নে আশ্বাস করতে ব্যস্ত। ভাইয়া, আপু খুব করে আসতে চাচ্ছিল, খুব করে, বিশ্বাস করো।
বারবার করে বলছিল পরিস্থিতির জন্য যেতে পারছি না, নইলে আমি এখনই যেতাম। সত্যি, তুমি কষ্ট পেও না। আয়নের মুখে রং পাল্টালো, ভোতা মুখ কুঁচকে এলো যেন কথাটি শুনে। এমন কথা বলবে সাবিয়া, তার সাবিয়া যে 24 ঘন্টায় 23 ঘন্টা তার থেকে পালাতে ব্যস্ত। ওরু বাঁকা চোখে চেয়ে আয়ন বলল, এই কথা না বললে বুঝি ভালো ছিল। বলতে বলতে আয়ন আনমনা চোখ তুলে চাইলে ওরুর ঠিক পেছনে। তন্ময়ের আবছা আগন্তুক হিসেবে দেখা চিনে ফেলে পালালো সে এক পলকে। নিঃশব্দে ফাঁকা হাসলো অন্যরকম। ধরফড়িয়ে ওঠে বুকটা ছুঁয়ে এক দৌড়ে নেমে গেল। সালাম দেবার প্রয়োজন বোধটুকু করল না। ধমক খাওয়ার ইচ্ছে আপাতত নেই। ডালা হাতে ওরু আতঙ্কিত নয়নে আয়নে চলে যাওয়া দেখল। ভয়ে মেরুদণ্ড শির দ্বারা বেয়ে স্রোত বয়ে গেল। গলা ধরে আসলো, ভয়ে আটসাট হলো সর্বাঙ্গ। ভীত হয়েছে, পেছনে তাকালো বড় বড় চোখে। এই বুঝি উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠবে, কিন্তু না। অবশেষে তন্ময় দেখতে পেল, তৎক্ষণাৎ মুখ খুলে বন্ধ করে নিল। ডান হাতে ধরফড়ে মুখ চেপে বলল, এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? আমি ভয় পেয়ে গেছি না? অরুর এলোকেশি চুল কপাল ছুঁয়ে গেছে, ফর্সা দুগালে মিষ্টি করে হলুদ লাগানো, চাঁদের আলোয় সুন্দর দেখতে লাগছে। তন্ময় এগোতেই গম্ভীর মুখে শুধায়, একাইও এসেছিস? তখন ভয় করেনি? গম্ভীর কণ্ঠ শুনে অরু সতর্ক হলো খানিক। ভালো করে তন্ময়কে দেখে নিল, মিনমিনিয়ে সাফাই গেয়ে বলল, ভয়ের কি আছে? ভূত বলতে কিছু নেই। আমি ভাইয়াকে হলুদ দিতে এসেছি জাস্ট। ওরু খুব কাছাকাছি এসে থমকালো তন্ময়। ওর কপালে আঙুল দিয়ে গুঁতো মেরে প্রশ্ন করে, দেয়া শেষ? অরুর প্রথম মাথা দোলালো ওপর নিচ, পর মাথা নাড়ালো বামে ডানে। নিচ থেকে তখন গানের আওয়াজ ভেসে আসছে টুন শব্দে। মরিচবাতি উজ্জ্বল ছাদে ভিড়ছে যেন ঝিমঝিম শব্দে। সামনে হই হুল্লোড়ে কর্ণকুহর হচ্ছে একটু একটু করে। দীপ্ত কিছু একটা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে খুব উচ্চ স্বরে। তার সাথে মোস্তফা সাহেব প্রাণোচ্ছল হাসির ধ্বনি মিশে আছে। অরু ওপরে এলেই কোনো একটা তাদের আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে হবে। ওদের এমন রং তামাশা দেখে ওরু নিচে যেতে ব্যাকুল। দ্রুত গলায় বলে, না ভাইয়া তো নিল না, চলো নিচে যাই, কি হচ্ছে দেখবো। ওরু দুরন্ত দমনে তন্ময় পাশে কাটিয়ে চলে যেতে ব্যাকুল রয়। ওর মস্তিষ্ক সব আপাতত নিচে ঘটিত নাচ গানের ওপর। তন্ময় অবলীলায় ওর চঞ্চল ডান হাতটা টেনে ধরে, এক ফিচকে টানে দাঁড় করায় ছাদের প্রাচীর ঘেঁষে। কণ্ঠ নামিয়ে বলে, দুগালে ঘন করে হলুদ লাগিয়ে দিয়েছে কে? ওরও গাল ফোলায় আর চোখে নিচে চায়। কলি আর মার্জি নাচ শুরু করেছে, ঢোল বাজছে ঘাঁটিতে। সবাই জড়সড় গোল হয়ে দাঁড়িয়ে আছে, করতালি দিচ্ছে। ওরও ব্যগ্র গতিতে জানায়, মার্জি দিয়েছে, ওরা নাচছে, দেখবো? আমি যাই না, আপনি বসুন, আপনি আসুন। ওরও ফের যেতে উতলা। তন্ময় বিরক্ত হয়, বাদশাদে সামনে এসে দাঁড়ায় গভীরভাবে। ওরুর মাথাটা এনে ছুঁয়ে দেয় তার বুকে। ডান হাতে অরুর গাল দুটো চেপে ধরে বলে, এমনভাবে হলুদ মাখিয়ে দিয়েছে যেন গায়ে হলুদ তোর হচ্ছে। ওরু মাথা তুলে চাইলো, খেয়াল করলো তন্ময়ের পরিষ্কার মুখখানা। আশ্চর্য হলো সে। আপনাকে মাখায়নি হলুদ? সবাই তো জোরপূর্বকভাবে মাখানো হলো, আপনি কোথায় ছিলেন? তন্ময় হাসি চাপায়, কার সাহস আমাকে মাখানোর? ওরু ভেঙচি কাটে, সাহসের কি আছে এখানে? বলেই ডান হাতে থাকা হলুদের বাটিটি থেকে হলুদ নিল। তন্ময়ের গালতে লাগাতেই দ্রুত হাত বাড়ালো, তবে শেষমেশ গাল ছুঁতে পারল না। তন্ময় চঞ্চল নরম হাতটি মুঠোভর্তি করে নিয়েছে। চটচট হলুদ মেখে গেল নিজের হাতে। অরুর চোখে ছোট্ট করে চেয়ে আছে মুগ্ধতা, গম্ভীর কণ্ঠ, লাগাতে হবে না, সরুন, আমি নিচে যাব। তন্ময় অসন্তোষ হলো বড্ড। এমনিতেই তো বেশ অপরক বেরাস। আমি কাছে থাকি না, কথা বলি না, আর এখন পাল্টা উতলা হচ্ছিস? গান পরিবর্তন হয়েছে, বর্তমানে সুবিখ্যাত একটি আইটেম গান চলছে, ওইটাই হয়তো বা কেউ নাচছে। মজলিস আরো গরম, চেঁচামেচি বৃদ্ধি পাচ্ছে। অরুর বুকের পাখিটা উত্তেজনায় দিশেহারা। সে এখন নিচে যাবেই মানে যাবে। উফ, শুনুন না। তন্ময় হলুদ মাখানো শীতল হাতটা অরুর উষ্ণ কোমরে ছুঁয়ে দিতেই মেয়েটা চুপসে গেল কেমন।
তন্ময় চঞ্চল চোখে থমকালো, ব্যাকুলতার পূর্ণতা মিলিত হলো না। গড়সড় করে চলতে থাকা মুখটা আচমকাই বন্ধ হয়ে গেল। অনুভব করলো তন্ময়ের শীতল পুরুষালী রুক্ষ হাতটা পেটে বিচরণ করছে। হলুদে মাখামাখি কাণ্ড। ওর শক্ত করে চোখ বুজে নিয়েছে, থরথরে কাঁপুনি ওষ্ঠজোড়ায়। তন্ময় নিগুড় দৃষ্টিতে দেখছে হলুদের মুখখানা। আরেকটু গভীর হলে ধীর গলায় বলল, সরব না, কি করবি? বলতে বলতেই তন্ময় নিজের খোঁচা খোঁচা গাল ঘষে দিল ওর তুলতুলে গালে। সে স্পর্শে কেঁপে উঠল মেয়েটা। একে একে ওর বাম গালেও ঘষে দিল। খোঁচাদারি দীর্ঘ স্পর্শে ওর শরীর শীতল হয়ে আসলো। গাঢ় হলুদে তন্ময়ের দুগালে স্থান পেয়েছে। ওর হাত দুটো তন্ময়ের পাঞ্জাবির বুক পকেটে মুর্শি ধরা। সেখানে গাঢ় করে দাগ ভেসে উঠেছে হলুদের। একরাঙ্গা পাঞ্জাবি এক প্রকার কুঁচকে গিয়েছে মুমূর্ষ ধারায়। ঘন ঘন গরম শ্বাস ফেলা ওর নড়ে চড়েতেও ভুলে গেছে। ভুলে বেসেছে উদ্যম আয়োজন। চোখ মেলে চায়। তন্ময়ের দুগালে হলুদের এক অদ্ভুত সৌন্দর্য এসে জমিয়েছে সুদর্শন মুখটিতে। ডুবে যেতে অতলে চাইছে অরু। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে উদ্বিগ্ন রূপে অরু হাত ডলায় জমিনে পড়ে গিয়েছে। এক একটি জিনিসপত্র কর্কশ শব্দ তুলে নিস্তব্ধতায়। শীতল রাতের কুয়াশাচ্ছন্ন ভাসছে মনে হচ্ছে। অনুভব করে আরো শীতল স্পর্শ। উম্মত চুনু এই অস্থির যেন রজনী। দুজনে যেন নেভাতে ব্যর্থ। ওষ্ঠতে ওষ্ঠ মেলে চোখ বন্ধ করে রইল তন্ময়। অরুকে করে নিল নিজের ভেতরে। কনকনে শীতের হাওয়া বইছে দেহর উষ্ণতা দিয়ে। ধরফরিয়ে ওঠা বুকের ভেতরে তৃষ্ণতা। এই নিবিড় রক্তিম প্রবয় হয়ে ধারা দিল যেন। যাদের জ্যোৎস্না পৃথিবী অবচিত অন্যতম সুন্দর দৃশ্য বলেই মনে হচ্ছে। যে দৃশ্যের বর্ণনা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। অজস্র লেখক উপন্যাসের মিষ্টি প্রেমের মধুরতা আর কি। সবাই বসার ঘরে। আপনার গালে তো হলুদ ছিল না। যদি জিজ্ঞেস করে তখন কি বলবেন? কোথা থেকে এলো? এহেন প্রশ্নের প্রত্যুত্তরে কি হতে পারে তন্ময় বুঝে পেল না। তার সম্পর্কে একসময় শুধুমাত্র কাজিন হলেও এখন স্বামী স্ত্রীও। সবাই তা জানে, মানছেও। সেটা ভিন্ন চ্যাপ্টার। মিয়া বিবি ছাদের আধারে ছিল এতক্ষণ ধরে। মিয়ার গালে হলুদ মেখে আছে। এই দৃশ্য দেখে কোন ব্যাক্যের প্রশ্ন করবে হলুদ কোথা থেকে এলো? নিশ্চয়ই তাদের মস্তিষ্ক ওর মতো একটুখানি নয়। মুখে এই কথাটুকু বলে ফেললেই এক ব্যাক্যেলই ঘটবে নিশ্চিত। ওর চটে যাবে, কথাবার্তা বন্ধ করে দিবে। ওর সবচেয়ে বড় হাতিয়ার তো অ্যাভয়েড করে থাকা। সেটাই করবে। অগত্য মনের কথাটুকু মুখে বলার সাহস পেল না তন্ময়। এই দুর্বৃত্ত নির্বিকার কণ্ঠে প্রত্যুত্তর করল, বলবি আমি ভালোবেসে অনেক আদর করে খুব যত্নে তন্ময়ের গালে গাল ঘষে মাখিয়ে দিয়েছি। অরু হতবিম্ব হলো বোধহয়। নিথর হলো তার শরীর। আশ্চর্যের সপ্তম চূড়ায় পৌঁছে গেল সে। ছিছি বলে নিজেকে ছাড়িয়ে নিল ওরও। তন্ময় দুর্বলজনিত কঠিন দৃষ্টি এগিয়েছে। এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। হলুদের ডালাপালা তখনও পড়ে রইল ছাদের ফ্লোরে। হলুদ মেখে গেছে ছাদের অনেক অংশ। তন্ময় হাঁটু ভেঙে বসল। ডালা তুলে এক একটা জিনিস সযত্নে সে হাতে নিয়ে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিজে আয়নায় একবার দেখা দরকার। ওরও লিপস্টিক পরা ছিল, ঠোঁটে লেগেছে কিনা। সে কয়েকবার রুমাল দিয়ে মুছে নিয়েছে যদিও। তারপরেও নিঃশ্বাসের বিশ্বাস নেই, এবং আসলেই নেই। দীপ্ত দোতলার সিঁড়ির মাথাতেই দাঁড়িয়ে তন্ময়কে দেখে ফ্যালফ্যাল চোখে হঠাৎ ফিক করে হেসে ফেললো। বাচ্চাদের মতন হেসে সে উচ্চস্বরে শুধালো, ভাইয়া তুমি লিপস্টিক লাগিয়েছে কেন? আল্লাহ, লিপস্টিক্স আর ফর গার্লস, জানো না? তন্ময় হতাশ হলো। যেখানে বাঘের ভয় সেখানে কেন সন্দেহ হতে হয়? আশ্চর্য। রুবি অধরে ছিল তার হাতে জুসের ট্রে। সেও থমকে দাঁড়িয়েছে। বসবার ঘরে একটা আগ্রহ জন্মেছে দীপ্তর প্রশ্নের সত্যতা জানায়। তন্ময় নির্বিকার ভঙ্গিতে আঙ্গুল টুটকি বাজিয়ে দীপ্তকে কাছে ডাকলো। দীপ্ত সতর্ক চোখে বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখতে এগোচ্ছে। তন্ময়ের গম্ভীর দুগালে হলুদ, ঠোঁট জুড়ে এবড়ো থেবড়ো লিপস্টিক স্ট্রেন, অথচ গম্ভীরভাবে ফিক করতে পারল না। দীপ্ত ভীতভাবে কাছাকাছি আসতেই তন্ময় ওর এক হাতের কবজি তুলে ফেলল অবলীলায়।
রওনা দিল নিজের ঘরের দিকে। যেতে নিয়েই হুকুম করলো, তুই পড়তে বসবি এখন। গত টেস্টে ম্যাথমেটিক্সে আউট অফ 12 পেয়েছিস। দীপ্ত মুহূর্তেই মুইয়ে গেল আতঙ্কে। ভাইয়া, আমি একদম লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবো, কিছু বলবো না। আমাকে অনুষ্ঠানে যেতে দাও প্লিজ। আমি কিছুই দেখিনি, আমি কিছুই জানি না, সত্যি। তন্ময় নিজের ঘরের দুয়ারের সামনে এসে ওকে নামালো। বুড়ো নাচে জিজ্ঞাসাবাদ করলো, ইউ শিওর? দীপ্ত পিছুতে শুরু করেছে। 100% বলে ঘুরে দৌড় দিচ্ছে। তন্ময় ভেতরে ঢুকলো। সর্বপ্রথম আয়নায় মুখটা দেখে নিল। কিছুটা বিভ্রান্ত হলো। বিভ্রান্ত কাটিয়ে উঠতে পারেনি পূর্বেই বন্ধুরা এক একটা হুড়মুড় করে ঘরে ঢুকলো। আজকে কি তন্ময়ের খারাপ দিনের মধ্যে একটি? নইলে এই সময় হাতে নাতে এত প্রমাণ সহ কেন চলতি তাকে ধরা পড়তে হবে? ঘরে ঢুকে মাহিন তন্ময়ের মুখ দেখে আশ্চর্য। থমকে রয় তার দেহখানা। রিয়ান থরথর করে কেঁপে বিছানায় পড়ে গেল। একেবারে স্টার জলসার বাংলা সিরিয়ালগুলোর মতো সুপরিচিত দৃশ্য যেন। সৈয়দ বিড়বিড় করে বলল, ধুমতানা ধুমতানা, না 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 না। সবগুলো শুরু করেছি ইচ্ছে মতো, অযথা লেখপনি। এরা কতক্ষণ এমন করবে কে জানে। তার বাড়ি কেউ নেই, শুনলেই হয়। তন্ময় উদাস চোখে বন্ধুদের এক পলক দেখে নিল। ওদের অগ্রাহ্য করে টিস্যুর বক্স হতে টিস্যু হাতে তুলে নিল। মুছতে শুরু করলো মুখমণ্ডল। ভাবসাব একই রকম তার। উদাসের সহিত তখন রিয়ান। বিকৃতি চেয়ে জ্যোৎস্নার রাতে সে শুনছে ব্যাকুল। তন্ময়ের ইচ্ছে করছে সবগুলোকে লাথি মেরে বের করে দিতে। এগুলো কিভাবে তার বন্ধু হলো? ভোরের কুয়াশাচ্ছন্ন মেঘ রোদ্দুর এসে ছুঁয়েছে বাগানের ঘাসপালা। শিরশির ভেজা ঘাস শুকিয়ে যাচ্ছে রোদের সংস্পর্শে। সে প্রজাপতিরা উঠছে ফুলে ফুলে। রাতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বাগানটা। জগিং শেষ করে মাত্রই ফিরলেন মোস্তফা সাহেব। বাগানের মধ্যিখানে সাজানো চেয়ারের একটিতে বসেছেন তিনি। উপভোগ করছে আরামদায়ক স্নিগ্ধ রোদ। শীতকালে সকালের রোদ্দুর অনেকটাই তপ্ত গরমে একপাশ মিষ্টি বৃষ্টির মতো, চোখ বুঝে অনুভব করার মতো। আজকাল তিনি একই জগিং করে বেড়াচ্ছেন। ইদানিং যেন শরীরের জন্য এটা খুবই উপকারী হয়ে দাঁড়িয়েছে। মাঝ রাস্তায় এখন ছেড়ে দেবে কেন? একা জগিং করতে তার ভালো লাগে না। অভ্যাস খুব খারাপ জিনিস। আজ আবারও প্রমাণিত হলো। কেটসের ফিতা খুলেই হাঁপ ছাড়লেন স্ত্রীর উদ্দেশ্যে। 1 কাপ চা, আজকে নিউজ পেপার তার প্রয়োজন। গতকাল দেখলাম স্বর্ণের দাম কমেছে, আজকে আবার কেমন হালচাল কে জানেন। জাবেদা বেগম এগিয়ে আসলেন 1 কাপ চা আর নিউজ পেপার হাতে নিয়ে। স্বামীর হাতে চাটা ধরিয়ে দিয়ে টেবিলের ওপর রাখলেন নিউজ পেপার। মোস্তফা সাহেব চায়ে এক চুমুক দিয়ে প্রশ্ন করলেন ভোতা গলায়, তোমার রাজপুত্র কি উঠেছে? জাবেদা বেগম মিহি হাসলেন। ঘুমালেও দোষ, না ঘুমালেও দোষ। ঘুমালেই তো ভোরে, আজকে আর সকাল সকাল উঠতে পারবে? দুপুর হবে। মোস্তফা সাহেব মাথা দোলালেন, দুলিয়ে থমকালেন, আওড়ালেন, আচ্ছা ওকে ডেকো না, কাউকে ডাকতে দিও না, ঘুমোতে দাও। এভাবে কাজে চাপ নিয়ে রেখেছে বড্ড। এবারে ভদ্রমহিলা নিঃশব্দে হাসলেন। কিছুক্ষণ বসে উপভোগ করলেন সোনালি রোদের স্পর্শ। শুনলেন মিষ্টি পাখির কলরহ, সেখানে স্নিগ্ধ প্রজাপতির ওড়াউড়ি। তন্ময়ের ঘুম ভাঙল বেশ বেলা করে। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরের কাছাকাছি। ঘরের ভেতরটা রোদে ঝলমল করছে, জানালা খোলা, পর্দা সরানো। জোড়া পাখি এসে বসেছে জানালায়। তন্ময়ের ঘুম চোখে একবার তাকায় সেদিকে। রাতে তো সে সব লাগানো ছিল। কোন পণ্ডিত এসেছিল ঘরে? নিশ্চয়ই তার পাকনামো পণ্ডিতটা। ঘুমে ঘুমে আজান পড়ে গেল। অরু অবশ্য 3টার আগে ঘুমিয়ে পড়েছিল বসার ঘরের সোফায় আনোয়ার সাহেবের কোলে মাথা রেখে। পরে সেই ওকে কোলে করে ঘরে নিয়ে এসেছিল। উঠে বসতে না বসতেই অরু ঢুকলো ভেতরে। তন্ময়কে জাগিয়ে দেখে হুড়মুড়িয়ে কাছে এলো। কণ্ঠে জোরে বিষাদের আবির্ভাব। আপনি নাকি সাবিয়াপুর বিয়ে দিন রাতে দিনাজপুর যাবেন বিজনেসের জন্য? সত্যি? তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। গায়ে শার্ট নেই। সে সচরাচর উদাম হয়ে ঘুমানোর অভ্যস্ত। আজ অরু আর তার দেহতে ইন্টারেস্ট নেই। গম্ভীর মুখে তাকিয়ে তার দিকে। বিছানা ছাড়তে ছাড়তে তন্ময় শোধালো, কে বলেছে? অরু একরোখা গলায় বলেই গেল, তা তো ইম্পর্টেন্ট না, আপনি বলুন সত্যি কিনা।
তন্ময় মৃদু হাসল। তার সবেমাত্র ঘুম ভাঙা স্বর চূড়ান্ত হাসি। যাব আর আসব, মাত্র 2 দিন। যা, নাস্তা লাগবে বল, আমি আসছি। ওর ঠায় দাঁড়িয়ে থাকলো, এক পাও নড়ল না। তন্ময় নিজের কাছে হার মানল। ওরুকে দুঃখী সে দেখতে পারে না, অস্থির অনুভব করে নিজের ভেতরে। তন্ময় এগোয় ওর দিকে, উদাম বুকে জড়িয়ে নিল শক্ত করে। আনমনা ভেবে উঠল সে। কি করতে হবে, ওকে বুঝিয়ে শুনিয়ে দিনাজপুর যেতে হবে। ওরু নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরোতে গেলে দ্রুত পায়ে তন্ময় বাথরুমে ঢুকলো। গোসল নিয়ে বেরোলো ঝটপট তৈরি হয়ে। সে এই বেলা করে অফিসে যাবে। এমনিতেই বিয়ে শাদী নিয়ে সে কাজে পাহাড় জমিয়েছে। ঘড়ি পড়তে পড়তে দেখা গেল ওরু আবার এসেছে, ম্লান মুখে দাঁড়িয়ে। তন্ময় অসহায় অনুভব করলো। এগুতে গিয়ে ওরু ফের চলে গেল। উতলা হলো, মেয়েটা তো অবুঝ। তন্ময় আগোছাড়ে হাত ধরে টেনে ধরল তার। তন্ময়ের কাছে ওরুর অভিমানী মুখটা খুবই ভয়ঙ্কর। এই রূপ সে বিন্দুমাত্র সহ্য করে না। গুনে গুনে কয়েকবার এই অভিমানে বিশ্রীভাবে পড়েছে ইতিমধ্যে। অগত এখন রীতিমতো ভীত কাজ করে। ওরুর বয়স কম, ভীষণ অবুঝ। তাকে বুঝে মানিয়ে নিলে আবার চট করে তন্ময়কে বোঝে। তাই যতভাবে সম্ভব সেভাবেই কঠিন ব্যস্ত কর্মঠ পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে ব্যস্ত সে। নরম তুলতুলে কোমর জড়িয়ে ধরে তন্ময় ভারী তবে মিহি আওয়াজেই বলে, জানিস, আমার গত সপ্তাহে একটা কাজের জন্য খুলনা যাওয়ার কথা ছিল, আমি যাইনি। কার জন্য? তোর জন্য। জানতাম তো এমন জেদ করে বসবি। আমার হয়ে পাঠিয়েছিলাম আমার ম্যানেজারকে। আমি পারতেছি না তোকে ছেড়ে এক পা সরতেও চাই না। তুই বুঝিস না, আমি তো যেতে চাচ্ছি না তোকে ছেড়ে, কিন্তু কাজ তো করতে হবে। মাত্র 2 দিন, যাবো আর আসবো। অপেক্ষা করবি তো আমার জন্য, করবি না? ওরও চোখ তুলে চায়, চোখের মণি জোড়া চকচক করছে, মনে হচ্ছে মণি দুটো তার ভাসছে। তন্ময় সেই মণিতে চেয়ে রয় এক চিত্তে। ওরও বিড়বিড় করে, আপনার কাছে মাত্র লাগছে 2 দিনে কয় ঘন্টা জানেন? 48 ঘন্টা। 48। তন্ময় হেসে ফেলে। ওরও আর চোখে সেই হাসি এক ঝলক দেখে ফের মিহিসরে বিড়বিড় করে ওঠে, আপন ভাবনায়। আপনি যখন অফিসে যান ওই সময় আমি কমসে কম 90 বার ঘড়ি দেখি, সময়ের আপডেট দেখি। বারান্দায় কয়েকবার যে যাই, দেখি আপনার গাড়িটি এসেছে কিনা। কান সজাগ রাখি যেন গাড়ির শব্দ মিস না করি। শুধুমাত্র আপনি কখন ফিরবেন এই আশায় বসে থাকি। আপনি যখন পাশে আমার সাথে থাকেন আমার বিন্দুমাত্র আইডিয়া থাকে না সময়ের। ঘড়ির দিক তাকাই না অবধি। আপনি কি বুঝেন? এসব বোঝেন না। হৃদয়ের অনুভূতি যদি অকপটে ব্যক্ত করার কোনো কম্পিত, তাদের দুজনের মধ্যে তন্ময় বাজিকো ধরে বলতে পারে ওরও জিতবে। মেয়েটা তো সবলীলায়ভাবে সব বলে দেয় যে তন্ময় কত করে শুনতে অব্যস্ত নয়। প্রত্যেকবারের মতোই অনন্ত কেঁপে ওঠে, অনুভূতির সাগরে হুমড়ি খেয়ে পড়ে। তন্ময় বিনা বাক্যে ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয় নিজের এই শক্তপোক্ত বাঁধনের মধ্যে। ওরও অস্বস্তি অনুভব করে থাকলেও মুখে রা অবধি করে না। ওরও কি উপলব্ধি করতে পারছে তন্ময় হাই স্পিডের হার্টবিট দিম দিম শব্দ তুলছে। তন্ময় শান্ত হয়, মাথা নুইয়ে ঠোঁট নামিয়ে আনে। ওরুর কানের কাছে তাই খুব কাছে, লতি ছুঁই ছুঁই অবস্থায়। সেটাই ছুঁয়ে দেয় তন্ময় শুধায় গাঢ় স্বরে, কাজকর্ম বাদ দিয়ে তাহলে আমার যা বলবে তাই। সে যদি বলে কাজে যেতে হবে না, আমি শাহজাহান তন্ময় কথা দিচ্ছি যাব না, কোথাও যাব না। তন্ময় অনুভব করলো ওরও মূর্তিবনে বদনখানি কেমন ধরফর করছে ওর হৃদয়। সে সুস্পষ্ট উপলব্ধি করতে পারছে তন্ময় মিথ্যা বলেনি, কোনো প্রকার বাহানা দেয়নি। ওর যদি আরেকটিবার মুখ ফুলে বলে সে যাবে না, কোথাও যাবে না, ওরুকে নামানো হাত দুটো এবার তার কোমরে জড়িয়ে শক্ত করে মুখ গুজে বুকের মধ্যখানে কোনোভাবে অস্পষ্টভাবে, আপনি এটা আমায় সবসময় বলেন না। তন্ময় নিঃশব্দে হাসিটুকু চেপে বুঝলেও না বোঝার মতো জিজ্ঞেস করে, কোনটা? ওরও আরও ঘন করে মিশে যায় তন্ময়ের বুকে। ওই শব্দটা, ওইটা আপনার মুখে খুবই রেয়ার। ওরুর সিল্কি চুলে হাত বুলিয়ে দিয়ে তন্ময় ফের জানতে চায়, কোন শব্দ? ওর চোখ মুখ ভালোভাবে চওড়া বুকের আবেশে যান। তন্ময় হাসে। সে হাসিতে কাঁপে তার বুকে মিশে থাকা ওরু অনুভব করে কম্পন। তন্ময় সময় নিয়ে হাসি মাখা কণ্ঠেই বলে, তোর ভালো লাগে?
ওর চোখ মুখ বুঝে মাথা দোলায় সশরে। ভালো করে বোঝালো কোনো এক পর্যায়ে ভালো লাগে। তন্ময় ওর রক্তিম গাল দুটো হাত রেখে মাথা ছুঁয়ে উঠিয়ে ধরে, চোখে চোখ রেখে বলে, সবসময় বললে কি আর ভালো লাগবে? কমন হয়ে যাবে না? এই জন্যই তো মাঝে মাঝে তুই এমন মুখ ফুলিয়ে বসিস। তোকে মানানোর জন্য ওই শব্দ আমার লাগে। যখন অভিমান করবি এভাবে গলিয়ে ফেলবো। অরু ফসফস চোখ ফেলে কিছুক্ষণ মুগ্ধ গলায় ফিসফিস করে, আজ আপনি কত সুইটলি কথা বলছেন। তন্ময় হাসি হাসি মুখে হাসি আরও গাঢ় হলো। আমি সুইটলি কথা বলি না বুঝি? ওর ডান হাত তুলে আঙুলে পরিমাপ করে প্রত্যুত্তর করে বলল, তবে খুব কম বলেন। তন্ময় আশ্চর্য হলো, আমি তো সবসময় তোর সাথে খুব ধীরে এবং খুব নলসিভাবে কথা বলি। এবারও আশ্চর্যের পালা বড় বড় চোখ করে ফেলেছে সে। আপনি আর নাইসলি? আপনার মনে আছে আগের কথা গম্ভীর মুখে তাকিয়ে থাকতেন, মনে হতো আমি আপনার পকেট মেরেছি, আর গম্ভীর গলায় ধমকে ধমকে আমার প্রাণ শেষ করে ফেলতেন। একটু, শুধুমাত্র একটু নাইসলি আদরের কথা বললেন, তাও রিসেন্টলি। তন্ময় মুখ ভরে হেসে ফেলল। তখন বোন ছিলে তাই শাসনে রেখেছি, আর এখন বউ আদরে রাখছি। ওরও কিংকর্ত বিমূঢ় হয়ে গেল, হা করে চেয়ে রইল খানিকটা সময়। তন্ময় অকপটে এক চুমু ওর স্নিগ্ধ কপালে বসিয়ে দিল। ওর দ্রুত চোখ বুঝলো, ভিড় করলো, যান তবে 2 দিন কিন্তু। আর আমায় ঘন ঘন ভিডিও কল দিতে হবে, অডিও কল দিতে হবে, তারও বেশি। গান শুনিয়ে পাঠাবেন, ফ্রি থাকলে কল করবেন, মনে থাকবে? তন্ময় আওড়ায়, না কুচকায়, মৃদু টোকা মারে। মনে না থেকে উপায় আছে, এখন গিয়ে নাস্তা লাগাতে বল, আমি বেরোবো। তন্ময় ঘরের উত্তর দিকে হাঁটা দিয়েছে, সেলফের দিকটায় শার্টের বোতামটা লাগাতে সে সেলফে নজর ভুলিয়ে নিল। ওর পিছু পিছু যেতে নিয়েই বলে, জোহরের আজান দেবে, লাঞ্চ করে যান, দেরি তো হয়েই গেছে তাই না? তন্ময় ফিরে তাকায়, হাসি চেপে বলল, আচ্ছা আমার বউ যা বলবে তাই। ওর উজ্জ্বল মুখটা ফের থমথমে হয়ে আশ্চর্য সপ্তমে পৌঁছে। ও বোধহয় কখনো তন্ময়ের মিষ্টি কথাবার্তার সঙ্গে সহজভাবে হজম করতে পারেনি। সাধারণ কিছু বললেও কেমন লজ্জায় ছটফট করে রক্তিম গাল দুটো জল করে ওঠে, মনে হচ্ছে মরে যাওয়া ফুলে পানির স্পর্শে সতেজ হয়ে উঠেছে। তন্ময় হাসলো। আনমনা, এই আনমনা হাস্যকর একটি শিরোনাম আছে কলেজ লাইফে রিয়ানো শিয়নের উদ্ভাসন করেছিল। আনমনা হাসি হচ্ছে গুরু গম্ভীর প্রেমে পড়া আতপাগল প্রেমিকের কাজ, তাই আনমনা হাসির নাম কট খাওয়া রেখেছিল। তন্ময় ঘন ঘন আনমনা হাসে, তার মানে সে কি কট খাচ্ছে? রিয়ান এই হাসি তার মুখ যে দেখলেই হয়তোবা বলে ফেলতো, কট খাইছস, কঠিন কট খাইছস মামা। সাভিয়ার বিয়ের দিন ঘনিয়ে আসছে, শপিং বাজার সদাই যেন শেষ হচ্ছে না শাহজাহান বাড়ির কাজকর্ম। বিয়ের আগের দিন রাতে তন্ময় বোনকে শপিং মলে পৌঁছেছে, বসুন্ধরা বন্ধ করে দেবে তখনও তারা শপিং করছিল। শপিং শেষ করে বেরোতেই সব বন্ধ, রীতিমতো একটি মাত্র মানুষ নেই মলের গার্ড দাঁড়িয়ে, অবশ্য তাদের জন্য। গ্রাউন্ড ফ্লোরে তাদের গাড়ি ছিল, সেটিকে চড়ে চপাচপ বেরিয়ে পড়ে। সে রাতে গাড়িতে একটি মানুষ ঘুমাতে যায়নি, ওরও ব্যতীত। ও তন্ময়ের রানে মাথা রেখে লিভিং রুমে ঘুমাচ্ছে। শপিং থেকে এসে বসেছিল সোফায়, কখন সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে কে জানে। তন্ময় আলগোতরে হেলে ধুলে পড়ে যাওয়া মাথাটা রেখেছে নিজের পুরুষালী রানে। আনোয়ার সাহেব কমফোর্টার এনে মেলে দিয়েছে মেয়ের শরীরে। রাত তখন 2:20, সামনে লুডো খেলছে 3 বুর্জক শাহজাহান, তাদের সাথে তন্ময়ও আছে। খেলা শেষ পথে, প্রায় ক্লাইম্যাক্স চলছে। আনোয়ার সাহেব ওই সাহেব জিতে বসে আছেন, তন্ময় আর মোস্তফা সাহেব গুটি জেতার ঘরে। তন্ময়ের প্রয়োজন কানা আর মোস্তফা সাহেবের দই, দুজনেই গভীর মনে ছক্কা ফেলছে। এমন সময় ছয় যেই উঠেনি, এমন ছয়ের বন্যা বইছে এই সময়। এই নিতান্ত তার মস্কারা বই, আর কিছু নাই। তাদের দুজনের এই লড়াইয়ে দর্শক নেহাতি কম না, চতুর্দিকে সকালে হুমড়ি খেয়ে দাঁড়িয়ে আছে। এখানে উপস্থিত হচ্ছে গিন্নিরাও। জাবেদা বেগম এই ছেলের খেলা দেখছে তো এই স্বামীর
তন্ময় খুব গম্ভীর, জেতার জন্য অস্থির হাবভাব নিয়ে খেললেও সে জেতার জন্য মোটেও অস্থির না, বরঞ্চ বলা যেতেই পারে হেরে যেতে অস্থির। সে কৌশলে ছক্কা ফেলছে, কোনোভাবে খানা যেন না পড়ে, চাইছে জিতিয়ে দিতে বাবাকে, কিন্তু তন্ময়ের তা হচ্ছে না। তার বাবা চাচারা জিতুক, উল্লাসে মেতে উঠুক, এটাই সে যাচ্ছে। দেখা যাচ্ছে তন্ময়ের কানা ঘুরে যাচ্ছে বারবার। অবশেষে মোস্তফা সাহেব দুই উঠল, আনোয়ার সাহেব সহ সকলে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠল। চোখ ছোট জোড়া নয়ন ছোট ছোট করে ছেলের বড় কড়া চোখে দেখে নিলেন। তন্ময় হেসে ভুরু তুলে শুধায়, কি জিতে খুশি নন? মোস্তফা সাহেব গমগমে গলায় বললেন, মস্করা করছো? এ কেমন জেতা? তুমি ইচ্ছে করেই তো হেরে যাও। আমি কি ছোট শব্দ করে বাচ্চা বুঝবো না ভেবে রেখেছ? তন্ময় এবার শব্দ করে হাসলো, তার প্রাণোচ্ছল হাসি মুখরিত হলো বসার ঘর। ওহি সাহেবও তাল মিলিয়ে হাসলেন। জাবেদা বেগম ছেলেকে স্নেহের চোখে দেখে প্রশ্ন করলো, অ্যাপেল জুস তো তখন খেলি না, এখন আনবো? হাসি মুখে আবার ভোতা করেছে জবাবে বলে, আনো। জাবেদা বেগম রান্নাঘরের দিকে যাচ্ছেন। তন্ময় তাকালো নিজের কোলের দিকে। ওরও গুটিসুটি মেরে শুয়ে আছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থেকে যাকে বলে আর কি। এই কারণেই ধরেই বোধহয় ওর ভুরুদয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ঘুমের মধ্যে অত্যন্ত হাপিত্তিস করতে ব্যস্ত সে। ও তো সচরাচর উত্তর দিকে পা দিলে পশ্চিম দিকে পা রাখে। ঘুমের রুলস রেগুলেশন বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। রুবি হঠাৎ বসে পাশে, ওর কিছুটা ওয়েট গেইন করছে বোধহয়। সুমিত্রা বেগম আদরের স্বরে মেয়েকে ছুঁয়ে ধরে বকেন, খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করছে, এটা খাবে না ওইটা খাবে না, আজ কোনো রকমে মাছ ছুঁয়ে দেখলই না। এই বাক্য শুনে তন্ময় মুখ খুলল। এই সময় আনোয়ার সাহেবও এবং দুজনের কথা একই দাঁড়ালো। কি খেতে পছন্দ করছে প্রশ্ন করেন চাচা ভাইপো। চোখাচোখি করলো। মোস্তফা সাহেব হেসে ফেললেন। শব্দ করে হেসে আকাশ বলল, চাচু তুমি তো দেখি নিজে দ্বিতীয় কপি মেয়ের জন্য পেয়েছো। এতে 88 রোল পড়ল। ওর ঘুম তবুও ভাঙল না, তবে সে ঘুমের মধ্যে মিটিমিটি হাসছে। অস্পষ্ট স্বরে কি যেন বলছে, তন্ময় ঠিক শুনতে পেল না, তবে হয়তোবা সুন্দর কোনো স্বপ্ন দেখেছে। কমিউনিটি সেন্টার জুড়ে অতিথিদের আনাগোনা। বধূরূপে সেজে বসে আছে সাবিয়া, পাশে আয়ন কাজে বিয়ে পড়িয়ে উঠেছেন মাত্র। তন্ময় তাদের নিয়ে বসেছে খাবারের টেবিলে। খেয়ে দিয়ে যাবে, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে পরপরই। মোস্তফা সাহেব আনোয়ার সাহেব এদিক ওদিক ছুটছেন, খাওয়া দাওয়া পর্যবেক্ষণ করছে। এই তন্ময় দেখলো সাবিয়া এখনো কাঁদছে। আয়ন অস্থিরকে বুঝে কিন্তু ফিসফিস করে বলে, কান্না থামানোর অস্থির প্রচেষ্টা। ওর চোখ রক্তিম। এক কোণে বসে আছে। সাবিয়া কবুল বলার সময় কেঁদেছে, সাথে ভ্যাবে করে মেয়েটাও কেঁদেছে। কেঁদে কেঁদে বলছিল, আপু তাড়াতাড়ি কবুল বলো, ভাইয়া আর কত অপেক্ষা করবে। সাবিয়ার আয়নের যদি কোনো নাটক থাকতো, সেই নাটকের জন্য 1 নম্বর ফ্যান এই মেয়ে। সারাদিন ব্যাপী হাপিত্তেশ করে বেড়ায়, নিশ্চয়ই খুব খুশিও। ওর ওই যাত্রায় চাইলো, ভেজা ভেজা চোখিতে তন্ময়ের দিকে আদরে ভঙ্গিতে চাইলো এগুলো ওর দিকে। কাছাকাছি এসে ছুঁয়ে দিল ওর চোখের কোণ। এত কাদার কি আছে, পাশের বাড়িতেই থাকবে, প্রত্যেকদিন দেখতে পাবি। ওর চোখ ফের ভিজলো। পাশের বাড়ি তো আমাদের বাসা নয়। বারংবার নিজেকে বোঝায় কথাটি, বাস্তব রূপ এটাই। তন্ময় শান্ত হৃদয় ফের অশান্ত হলেও নিজেকে স্বাভাবিক রাখার তীব্র চেষ্টাও যেন বিফলে গেল। সাবিয়া যখন সাজানো গাড়িতে তুলে দেওয়া হবে, তখন আর স্বাভাবিক থাকা সম্ভব হলো না। সাবিয়া বাবার পর এবার বড় ভাইয়ের বুকে মিশে কান্নামুক্ত। তার হাউমাউ কান্না শুনে অস্থির হলো তন্ময়। পুতুলের মতো আগলে রাখা ছোট বোন যে কিভাবে এত বড় হয়ে গেল। এই তো বিয়ে দিতে হচ্ছে, সারা জীবনের জন্য অন্য ঘরে চলে যাচ্ছে। এই বাস্তবতা খুবই নিষ্ঠুর। তন্ময় 2 হাতে আগলে নিল বোনকে, মাথায় হাত বুলিয়ে চলল ক্রমাগত। তার রক্তিম চোখ জোড়া আজ লুকোনো কোনো পথ নেই। মোস্তফা সাহেব কেঁদে ফেললেন মেয়ের সাথে। আয়নের 2 হাত ধরে ফেললেন প্রলেপ করতে করতে। সে বারংবার সব থেকে আশ্বস্ত করতে যাচ্ছিল। এতে কি আর আশ্বস্ত করা যায় বাবা ভাইয়ের মন? এই নিষ্ঠুর যন্ত্রণা আর আশ্বাসে শান্ত হয় না, শান্ত হয় সব সময়ের স্রোতে গা ভাসিয়ে। অবশেষে সাবিয়াকে তন্ময় গাড়িতে উঠিয়ে দিল, তুলে দিল আয়নের 2 হাত। সাবিয়া পরিবারের সামনে এসে গাড়িতে উঠে ধীরে সুস্থে চলে গেল। গ্রাউন্ড ফ্লোরে তখন সবাই অবসর হয়ে দাঁড়িয়ে।
তন্ময় নিজেকে ধাতস্থ করে নিল খুব জলদি। মোস্তফা সাহেব নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তন্ময় বাবার ধরলো দুহাত, কাঁধ জড়িয়ে গাড়িতে উঠিয়ে দিল। বাবার বরাবর করে আদেশের মতো করে বলল, এত মন খারাপ করছো কেন? পাশের বাড়ি তো, প্রতিদিন 4 বার করে দেখতে যাব। আনোয়ার সাহেব ওই সাহেব গাড়িতে উঠে বসেছিলেন। এহেন কথা শুনে হাসলেন পালাক্রমে। মোস্তফা সাহেব সামান্য স্বাভাবিক হলেন। আকাশ উঠে বসেছে ড্রাইভিং সিটে। গাড়িটা সে টেনে বেরিয়ে নিয়েছে, বাকিরাও মিলেমিশে অন্য গাড়িতে উঠে বসেছে। তন্ময় সে গাড়ির ড্রাইভিংয়ে বসলো। ওরও তার পাশের সিটে, হাতে টিস্যু, মেকআপ গোল গোল করে পড়া, চোখের জলে মিশে যাচ্ছে একাকার অবস্থা যেন। ওর পাশে থাকলে তন্ময় কখনো দীর্ঘশ্বাস বা দীর্ঘ সময় মন খারাপ করে থাকতে পারবে না। তার সম্ভাবনা, মেয়েটার এহেন কাণ্ড দেখে তার মন খারাপ যেন মুহূর্তেই বিলীন হয়ে গেছে।